ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ফ্যান্টম। 1942 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনে জ্বলছে সারা পৃথিবী, আর ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে দামি মুক্ত ভারতবর্ষ তখন একটা আগ্নেয়গিরি। মহাত্মা গান্ধী ডাক দিয়েছেন ভারত ছাড়ো আন্দোলন, কিন্তু আন্দোলন শুরু হওয়ার আগে এক রাতে ব্রিটিশ পুলিশ সব বড় নেতাদেরকে বন্দি করে ফেললেন। গান্ধী, নেহেরু, প্যাটেল সবাই গারদের পিছনে। দেশ পুরো স্তব্ধ। তাহলে কি আন্দোলন শুরু হওয়ার আগেই সব শেষ? ঠিক তখনই বম্বের আকাশে এলো এক অদ্ভুত রেডিও ফ্রিকোয়েন্সি। এক তরুণীর গলা, শান্ত কিন্তু ইস্পাতের মতন শক্ত। তিনি বললেন, This is the Congress radio calling somewhere from India and we declare war. ব্রিটিশ ইন্টেলিজেন্স অফিসারদের হাতের চায়ের কাপ কেঁপে উঠল। কোথা থেকে আসছে এই আওয়াজ? কে এই মেয়ে যে সরাসরি ব্রিটিশ সরকারের ওপর যুদ্ধ ঘোষণা করছে? বম্বের রাস্তায় তখন বড় বড় গোয়েন্দারা নেমে পড়ল, কিন্তু তারা জানতেন না তারা কার মুখোমুখি হতে চলেছে। এ এক অদৃশ্য ফ্যান্টম, আর এই ফ্যান্টমের নামই হলো উষা মেহতা। 1920 সালে 25শে মার্চ গুজরাটের একটা ছোট্ট গ্রামে জন্ম হয় উষা মেহতার। তার বাবা ছিলেন এক বিচারক এবং ব্রিটিশ প্রশাসনের সাথে যুক্ত। কিন্তু ছোট্ট থেকে উষার মনে ছিল স্বাধীনতার এক তীব্র আকাঙ্ক্ষা। মাত্র 8 বছর বয়সে সাইমন কমিশন গো ব্যাক এই স্লোগান দিয়েছিলেন উষা। ভাবুন তো, যে বয়সে ছেলেমেয়েরা খেলাধুলো করে সেই বয়সে উষা নেমেছিল ব্রিটিশারদের বিরুদ্ধে প্রতিবাদ করতে। 1942 সাল মহাত্মা গান্ধী শুরু করলেন ভারত ছাড়ো আন্দোলন। দেশের সব দিকে ছড়িয়ে পড়ল স্বাধীনতার এই ডাক। ব্রিটিশ ভয় পেয়ে গেল। তারা রাতারাতি কংগ্রেসের সব নেতাদের গ্রেফতার করলেন। উষা ছিল তখন 22 বছরের এক কলেজের ছাত্রী। দেখতে অত্যন্ত সাধারণ, কিন্তু মগজে ছিল এক মারাত্মক প্ল্যান। ব্রিটিশ যখন ভাবল ভারতের কণ্ঠরোধ করা গেছে, ঠিক তখনই উষা বম্বের এক গোপন ঘরে বসে সাজাচ্ছিল এক আত্মঘাতী মিশন। তিনি জানতেন খবর না ছড়ালে আন্দোলন মরে যাবে। তাই তিনি ঠিক করলেন গোপনে একটা রেডিও স্টেশন বানাবেন। কিন্তু রেডিও স্টেশন বানানো কি এত সহজ ছিল? তখনকার দিনে একটা রেডিও ট্রান্সমিটার রাখা বা একটা টেকনিশিয়ান রাখা ছিল ফাঁসির সমান। কোনো টেকনিশিয়ান এগিয়ে আসছিলেন না। বাইরে ব্রিটিশ পুলিশ, বাড়িতে বাবার কড়া পাহারা। কিন্তু উষা মেহতা ছেড়ে আসার পাত্রী নন। কি করলেন তিনি? তিনি নিজের গয়না বিক্রি করে দিলেন টাকা জোগাড় করতে। কিছু বিশ্বস্ত বন্ধু আর একটা টেকনিশিয়ানকে নিয়ে বম্বের অন্ধকার গলির বাড়িতে শুরু করলেন ভারতের প্রথম ভুতুরে রেডিও স্টেশন বা দ্য সিক্রেট কংগ্রেস রেডিও। 29শে অগস্ট 1942 সাল প্রথম ব্রডকাস্ট সফল হলো। পুরো ভারতবর্ষ জানতে পারল বিপ্লব এখনো বেঁচে আছে। কিন্তু থ্রিল সেটা তো এখন শুরু। ব্রিটিশ সরকারের মাথায় তখন রক্ত চেপে গেছে। হিটলারের প্রোপাগান্ডা রেডিও আটকানো সহজ, কিন্তু এই বম্বে সিক্রেট সোসাইটির রেডিও আটকানো ছিল অসম্ভব। রাস্তায় নামলো রেডিও ডিটেকশন গাড়ি। তারা বাতাসে রেডিও ডিটেক্ট করে বলে দিতে পারতো কোথায় রেডিও স্টেশন। শুরু হলো এক বেড়াল ইঁদুরের খেলা। একদিকে আধুনিক প্রযুক্তিতে সাজানো ব্রিটিশ ইন্টেলিজেন্স, আর অন্যদিকে একটা 22 বছরের সাধারণ মেয়ের বুদ্ধি। উষা জানতেন যে কোনো মুহূর্তে পুলিশ দরজা ভেঙে ঢুকে আসতে পারে। তাই তার মাথায় জাগলো এক অন্য কৌশল। তারা প্রতি সপ্তাহে, কখনো প্রতি 2 দিন অন্তর নিজেদের আস্তানা বদলাতে শুরু করেন। কখনো বম্বের বিলাসবহুল ফ্ল্যাট, তো কখনো চীনা বাজারের পুরনো নোংরা গোডাউন, বা কখনো পার্শ্বে ব্যবসায়ের বাড়ির ছাদ। ভারী ভারী ট্রান্সমিটার, ব্যাটারি, মাইক এই নিয়ে ট্যাক্সি করে সারা শহর চষে বেড়াতেন উষা। একটু এদিক থেকে ওদিক হলে নয়তো কালা পানি বা ফাঁসি। একবার তো পুলিশ সেই বিল্ডিংয়ের নিচে, যেখানে উষা ব্রডকাস্টিং করছিল। সিগন্যাল ডিটেক্টরের গাড়ি সেখানে দাঁড়িয়ে। ডক্টর রামমোহন লোহিয়া তখন স্টুডিওর ভেতরে।
কি করবে উষা? একটু জানতে পারলেই তো সব শেষ। চরম ঠান্ডা মাথায় ট্রান্সমিটার বন্ধ করে সব ফাইল একটা ব্যাগের মধ্যে পুরলেন এবং পুলিশের চোখের সামনে দিয়ে তিনি বিল্ডিং থেকে বেরিয়ে গেলেন। পুলিশ বুঝতেই পারল না যে এই সাধারণ শাড়ি পরা মেয়েটি ছিল তাদের শিকার। কিন্তু এই লুকোচুরি চলতো কতদিন? পুলিশ বুঝতে পারলেন উষাকে বাইরে থেকে ধরা অসম্ভব। তাই তারা প্রয়োগ করলেন ভারতের সবথেকে বড় অস্ত্র, বিশ্বাসঘাতকতা। নভেম্বর 1942। তাদেরই এক টেকনিশিয়ান কিছু টাকার লোভে বেচে দিয়ে এলো তাদের তথ্য পুলিশের কাছে। জানিয়ে দিয়ে এলো পরবর্তী ব্রডকাস্টের সঠিক সময় এবং ঠিকানা। বাউলার চলের এক গোপন বাড়িতে। 12ই নভেম্বর। রাত তখন গভীর। বম্বে জুড়ে তখন ঝুম বৃষ্টি। উষা মেহতা মাইক্রোফোনের সামনে বসে লাইভ ব্রডকাস্ট করছিলেন। জানাচ্ছিলেন দেশকে ব্রিটিশারদের অত্যাচারের কথা, জেলে আসামিদের কথা। হঠাৎ লাথি মেরে দরজা ভেঙে ফেলা হলো। সামনে এসে দাঁড়ালেন বম্বের কুখ্যাত পুলিশ অফিসার। বন্দুক তাক করলেন উষার দিকে, বললেন, হ্যান্ডস আপ, খেলা শেষ মিস মেহতা। কিন্তু উষা মেহতার মনে কোনো ভয় ছিল না। তিনি একটুও কাঁপলেন না। তিনি শান্ত গলায় ব্রিটিশ পুলিশকে জানালেন, তুমি এই মেশিনটা বন্ধ করতে পারো, কিন্তু আমার মনের ভেতর দেশ বাঁচানোর এই আগুনটা নেভাবে কি করে? পুলিশের গাড়িতে ওঠার সময়ও তিনি বন্দে মাতরম স্লোগান দিতে দিতে উঠেছিলেন। গ্রেফতার হওয়ার পর উষার ওপর অমানসিক ও শারীরিক অত্যাচার চলতে শুরু করলো। টানা 6 মাস তাকে একটা নির্জন সেলে আটকে রাখা হলো। ব্রিটিশ পুলিশ তাকে বড় বড় প্রলোভন দিয়েছিল। বলেছিল, বন্ধুদের নাম বলে দাও, বিদেশে পড়ার সুযোগ দেব, স্কলারশিপ দেব। কিন্তু তিনি মুখ খোলেননি। তিনি তার দেশের সাথে এবং বন্ধুদের সাথে কোনো বেইমানি করেননি। 4 বছর জেল হয়েছিল তার। 1947 সালে ভারত যখন স্বাধীন হয়, ঠিক সেই সময় মুক্তি পেয়েছিল উষা মেহতা। জেল থেকে বেরিয়ে তিনি কিন্তু আর সাধারণ মেয়ে ছিলেন না। তিনি ছিলেন স্বাধীন ভারতের রেডিও রানী। আজ আমরা বড় বড় স্পাই থ্রিলার সিনেমা দেখি, হলিউড বলিউডের নানা কাল্পনিক নায়কদের নিয়ে মাতামাতি করি, কিন্তু ভারতের এই জেমস বন্ড, এই সাহসী মেয়েটাকে চিনত কজন? কিন্তু ইতিহাসের পাতায় তার নাম এখন আবছা। কিন্তু সেই দিনের সেই কণ্ঠস্বর, দিস ইজ দ্য কংগ্রেস রেডিও, ব্রিটিশ সাম্রাজ্যের পতনের ঘণ্টা বাজিয়ে দিয়েছিল। নমস্কার, আমি সোহিনী। কেমন লাগলো আজকের অদৃশ্য ফ্যান্টমের গল্পটা জানাতে ভুলবেন না আমার কমেন্ট সেকশনে। আরও এরকম অদৃশ্য নারীর গল্প নিয়ে আসবো আপনাদের কাছে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল দ্য নারী। দেখা হবে অন্য আরেক গল্প নিয়ে।